সাহিত্য, সিনেমা থেকে শুরু করে লোকজ সংস্কৃতিতে উপস্থিত মৎস্যকন্যা নিয়ে কখনো কি ভেবেছেন? শরীরের উপরিভাগ নারীর অবয়ব এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলে কি পৃথিবীতে আছে? ডাইনোসরের মতো মৎস্যকন্যারাও কি হাজার বছর আগে পৃথিবীতে বাস করত? সত্যিই কি এই জলপরীরা জীবন্ত কোনো প্রাণী? চলুন তবে জেনে নেওয়া যাক মৎস্যকন্যাদের ইতিহাস এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব সম্পর্কে। মারমেইড বা মৎস্যকন্যা অথবা জলকন্যা নামক প্রাণীটি আলোচনায় এসেছে মেরফক বা মেরপি পলের গল্প থেকে। মেরফক নামের রহস্যময় এই জলজ প্রাণীদের পুরুষ অবয়বের নাম মেরম্যান এবং নারীদের বলা হয় মারমেইড। সমগ্র বিশ্বের সব লোককাহিনী ও পৌরাণিক কাহিনীতে কম বেশি মারমেইড তথা জলজগতের এই রহস্যময় প্রাণীটি আলোচনায় এসেছে। সেসবের প্রেক্ষিতে জানা যায়, মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে সৃষ্ট এই প্রাণীটি দেখতে নারীর মতো, যার আছে কোমর অবধি সোনালি চুল, শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিকে মাছের মতো লেজযুক্ত। সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ানো এই জলপরীরা মাছের মতোই দীর্ঘ সময় পানি ছাড়া থাকলে নিস্তেজ হয়ে যায়। মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় সম্ভবত অ্যাসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটারগেটিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করেন। নিজের ভুল বুঝতে পেরে অভিশপ্ত হয়ে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে গেলে সমুদ্র দেবতা পসাইডিন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী এবং অর্ধমাছের শরীরের মৎস্যকন্যার জীবন দেন। ব্যাবিলনীয় উপকথায় এই কাহিনীটি আছে। দেবী ইয়াকে নিয়ে গ্রিক সাহিত্যে অ্যাটারগেটিসের বর্ণনা আছে। আফ্রোদিতি নামে এছাড়াও গ্রিক সাহিত্যে অ্যাটারগেটিস দেবী ডার্কেটো নামে পরিচিত। তার অনুসারী সাইরেন নামের একদল সামুদ্রিক প্রাণীর পরিচয় পাওয়া যায়, যারা সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করে তাদের দ্বীপে নিয়ে যেতে জলকন্যা সেজে ভেসে বেড়ায় ও মোহনীয় সুরে গান গায়, যেন নাবিকরা সুরের মূর্ছনায় প্রেমে পড়ে পথ ভুল করে এবং তাদের শিকারে ধরা দেয়। কোনো কোনো ইতিহাসে এই ঘটনাকে সমুদ্রের দেবী মৎস্যকন্যা ও নাবিকের প্রেমময় উপাখ্যান বলে উল্লেখ করা হয়েছে। আবার কোথাও বা এমন ঘটনার প্রচলন আছে দুষ্টু প্রাণী মৎস্যকন্যাদের মনুষ্য জাতির প্রতি বিদ্বেষমূলক আচরণের বহিঃপ্রকাশ হিসেবে। কেউ কেউ মনে করেন মৎস্যকন্যা ছিল প্রাচীন পূর্বাঞ্চলীয় সমুদ্রপৃষ্ঠের ভয়ানক ড্রাগনের স্ত্রী, যারা স্থলভাগের রাজা এবং সমুদ্রপৃষ্ঠে রাজত্ব করা ড্রাগনদের মধ্যে গোপন তথ্য আদান প্রদানের বিশ্বস্ত রূপে কাজ করত। মৎস্যকন্যাদের নিয়ে আলোচনার দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে মেরফকের প্রথম সারির লেখা একটি নথি, যা সানহাইজিং নামের চীনা শাস্ত্রীয় পাঠ, যেখানে জীবজন্তু পর্বতমালাসহ পৃথিবীর অপার্থিক ভৌগোলিক বর্ণনায় মৎস্যকন্যাদের উল্লেখ রয়েছে। মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসিতে উল্লেখ থাকা মায়াবী প্রাণী মারমেইড বা মৎস্যকন্যা, যারা প্রচারণাময়ী গান গেয়ে পুরুষ নাবিকদের আকৃষ্ট করে হত্যা করত, এটি ছিল সাহিত্যে মৎস্যকন্যা এবং তাদের মোহনীয় উপস্থিতি নিয়ে সর্বপ্রথম সৃষ্টি। আমেরিকা আবিষ্কারের সময়কালীন ক্রিস্টোফার কলম্বাসের লুকবুকে ১৯৯৩ সালের ৯ জানুয়ারি লেখা ঘটনায় মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। কলম্বাস যখন ক্যারিবিয়ান দ্বীপ অতিক্রম করেছেন, তখন নাকি তিনি নারী অবয়বের একটি মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেন। তিনি সেটি লোককাহিনীর মতো জাদুকর বিষয় হিসেবে বর্ণনা না করে সাধারণ মানুষের মুখাবয়ব বিশিষ্ট এক এক রকম মাছের উল্লেখ করেন। পরবর্তীতে গবেষকরা মনে করেন
কলম্বাস ম্যানাটিস বা এ জাতীয় সামুদ্রিক প্রাণী দেখেছিলেন, যাদের দূর থেকে দেখলে মানুষ বলে বিভ্রান্তি হয়। 1608 খ্রিস্টাব্দে হেনরি হাডসনের নরওয়ে ভ্রমণের কাহিনীতে মৎস্যকন্যা দর্শনের বর্ণনা পাওয়া যায়। বেরিং মহাসাগরের ঘটনাটি ঘটেছে। এত সব ঘটনার পরিক্রম থেকে এটি স্পষ্ট যে মৎস্যকন্যাদের উপস্থিত নিয়ে বিশ্বাস অবিশ্বাসের যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকে চলমান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে থাকবে। মৎস্যকন্যা আসলে আছে কিনা এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে অজানা, কেননা দর্শন বা পাঠশাস্ত্রে বর্ণিত ঘটনাগুলো তাদের উপস্থিতির পক্ষে কোনো অকাট্য দলিল বা প্রমাণ বহন করে না। আমরা লোককাহিনীতে যে মেরফোকের বর্ণনা পাই, যারা সমুদ্রে বাস করত, সেগুলোর অস্তিত্ব থাকতেও পারে, তবে মোহময় রূপসী এক অর্ধ মানবী মৎস্যকন্যার যে নির্দিষ্ট অবয়বটি আমরা সাহিত্য, সিনেমা বা আমাদের মনোজগতে স্থিরভাবে সংরক্ষণ করে রেখেছি, সবশেষে ভেবে দেখুন, পৌরাণিক যুগ থেকে আজ অবধি সাহিত্য, সংস্কৃতি কিংবা গল্পে, ঘটনায় জীবন্ত এক চরিত্র এই মৎস্যকন্যারা, যারা লোককাহিনীর গল্প থেকে আধুনিকতার যুগে সমান তালে তাদের মোহনীয় এক চরিত্রে আকৃষ্ট করে রেখেছেন মানব জাতিকে।